আমার চোখের সামনে আমার বন্ধু আগুনে পুড়ে মারা যাচ্ছে আর আমি চুপ করে দাঁড়িয়ে আছি। রিপন জোরে চিৎকার দিয়ে বলছে, প্লিজ বন্ধু, শেষবারের মতো আমি তোর কাছে আমার জীবন ভিক্ষা চাইছি, আমাকে মাফ করে দে। আমি রিপনের কথা শুনে চোখ বন্ধ করে ফেললাম। আমার চোখ থেকে আপনা আপনি পানি পড়তে লাগলো। রিপনের মতোই হয়তো সেতুর বোন ওভাবে ওর কাছে ক্ষমা চাইছিল, কিন্তু রিপন ওকে মাফ করে নাই। হতে পারে ও আমার বন্ধু, কিন্তু এখনও একজন অপরাধী। ধীরে ধীরে আগুন শেষ হয়ে গেল, সামনে শুধু ওদের হাড্ডিগুলো পড়ে আছে। এবার রিয়ার সামনে গিয়ে হাসতে হাসতে বললাম, মানুষ যদি তোমার কাছে খুব খারাপ না, আজকে আমি আমার নিজের বেস্ট ফ্রেন্ডকে কুরবানি দিয়ে দিলাম। আমি যখন ওকে মারছিলাম তখন আমি কোনো বন্ধুত্ব দেখি নাই। আমি তখন চিন্তা করেছি সেতুর বড় বোনের কথা। ও হয়তো ওভাবে ওর কাছে মাপ চাইছিল, কিন্তু ওরা ওকে মাফ করে নাই। এবার নিচে বসে কান্না করতে করতে বললাম, জানো রিয়া, বন্ধুত্ব কাকে বলে? আরে আমি কি বোকা দেখো, কাকে কি বলছি। তুমি কিভাবে বন্ধুত্বের বিষয়ে জানবে? তোমার ভেতরে তো কোনো মায়া দয়া নেই। এই রিপন ছিল আমার একমাত্র সাথী, যে কিনা আমাকে কখনো একা হতে দেয় নাই। যদি কোনো বিপদে পড়ি, ও আমাকে কখনো একা রেখে যেত না। আমাদের বন্ধুত্বের সম্পর্ক ভেবেছিলাম সারা জীবন থাকবে, কিন্তু ও আমার আদালতে, রিয়া তুমি কখনো ক্ষমা পাবে না, তোমার জন্য এত কিছু হয়েছে। আমার কথাগুলো রিয়া শুধু মাথা নিচু করে শুনছে। সেতুকে ইশারা করে বললাম মিতুকে ছেড়ে দিতে। মিতুকে ছেড়ে দিতেই এক দানবের হাতে ছিল লম্বা একটা চাবুক। সেটা মিতু নিয়ে এসে আমাকে ইচ্ছা মতো মারতে লাগলো। আশেপাশের সবাই আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে রিয়ার সামনে এসে বলল, প্লিজ ওকে কিছু করবেন না, যদি মারতে হয় আপনি আমাকে মারতে পারেন। পিছন থেকে সেতু এসে বলল, বাবা ভালোই তো, নিজের স্বামী মারা গেছে দেখে খুব রাগ হচ্ছে তাই না? আর যখন আমার বড় বোনকে ওরা ধর্ষণ করে টুকরো টুকরো করে মেরেছে, তখন কোথায় ছিলেন? নাকি আপনিও ওকে কোনোভাবে সাহায্য করেছিলেন? আজকে আপনার স্বামীকে মেরেছে দেখে আপনার যেমন লাগছে, আমাদেরও ঠিক তেমনই লাগছিল। মিতু চুপচাপ দাঁড়িয়ে আছে, কিছু বলছে না। আমার দিকে একবার তাকিয়ে বলল, আমাকে বাড়িতে দিয়ে আসবেন প্লিজ, আমার ভালো লাগছে না। আমি শুধু মাথা নিচু করে বললাম, একসময় রিপন আমার বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু ও কোন কারণে কেন এভাবে নষ্ট হয়ে গেল বলতে পারি না। এমন এক সময় ছিল ও কোনো মেয়ের দিকে মুখ তুলেও পর্যন্ত তাকাতে পারতো না। আমি আমার বেস্ট ফ্রেন্ডকে মারি নাই, আমি মেরেছি নরখাদকগুলোকে, যারা বেঁচে থাকলে হয়তো আমার বোন বা আরও অনেকেই ওদের দ্বারা ধর্ষিত হতে পারে। ওদের মতো পশু সমাজে বাঁচিয়ে রাখার চেয়ে মেরে ফেলাই আমার কাছে বেস্ট মনে হয়েছে। আর বহুদিন আগে আমার দুজন বেস্ট ফ্রেন্ড ছিল, যারা ছিল আমার কলিজার টুকরা। ওদের ছাড়া আমি কিছুই চিন্তা করতে পারতাম না, কিন্তু চিন্তা করা যায়, ওরা গোপনে বিয়ে করেছে, তবে আমাকে কিছু বলে নাই। এখন আমার এই পৃথিবীতে কেউ নেই, আমি সম্পূর্ণ একা। কিন্তু ওকে প্লিজ একটু কষ্ট করে। সেতু মাথা নিচু করে বলল, থাক ভাইয়া, আর কিছু বলতে হবে না। সেতু অন্য একটা পরীকে বলল মিতুকে রেখে আসার জন্য। মিতু যাওয়ার আগে আমাকে হয়তো কিছু বলতে চেয়েছিল, কিন্তু কোনো এক কারণে বলে নাই। দেখতে দেখতে মিতু আমাদের চোখের সামনে থেকে উধাও হয়ে গেল। হঠাৎ করে আমার সামনে সেতুর বাবা এসে আমার হাত ধরে বলল, বাবা আমি সরি, আমাকে মাফ করে দাও। সেতুর বাবার হাত ছাড়িয়ে বললাম, আমি একটা বাজে মানুষ, না আছে আমার ঠিকানা, না আছে আমার পরিবার। আমার কাছে মাফ চেয়ে নিজেকে ছোট করবেন না। আর এখন আমাকে যেতে হবে। আপনাদের শেষ যে ইচ্ছে ছিল সেটা আমি পূরণ করে দিলাম, আর কাউকে আপনাদের মারতে হবে না। নাকি এখন আবার আমাকে মারতে চাইবেন? সেতুর বাবা মাথা নিচু করে বলল, বাবা আর কিছু বলে আমাকে আর লজ্জা দিও না। আমি তোমার সম্পর্কে সবকিছু ভুল ভেবেছি। এখন আমি মনে করি তোমার মতো ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। তোমার কাছে আমি আর কিছু চাই না। আমি আমার বড় মেয়েকে তোমার হাতে তুলে দিতে চাই, সেই সাথে এই পুরো রাজ্যটা। এখন তুমি বলো, কি রাজি? দেখো বাবা, ভুল তো সবাই করে, আমরাও হয়তো তোমার সাথে ভুল করেছি। তুমি না রিয়াকে ভালোবাসো, আমার মেয়েকেও দিলাম তোমার কাছে, সাথে এই রাজ্য। আজ থেকে তুমি হবে এখানকার রাজা। আমি এবার হু হু করে হাসতে হাসতে বললাম, সুযোগে সদ্ব্যবহার করলেন নাকি? যখন দেখলেন আমি সবচেয়ে শক্তিশালী, আমার সাথে কেউ পারে না, আবার আপনাদের সমস্যা আমি সমাধান করলাম, এজন্য আমাকে এখন সব কিছু দিয়ে দিতে চান? আপনাদের কি মনে হয় আমি এত লোভী? আর কি, আমি রিয়াকে বিয়ে করব? রিয়া না আমাকে বলতো আমি ওর যোগ্য না, তাহলে আজকে কেন আপনি আমাকে এসব কথা বলছেন? হ্যাঁ, ধুর, আমি কার সাথে কি বলি,
যারা দিন শেষে আমার পিছনে বাঁশ দিয়ে বসে। সেতুর বাবা যেই কিছু বলতে যাবে তখন রিয়া বলল, এখন সবাই যার যার কাজে যাও, আমার ওর সাথে কিছু কথা আছে। এটা বলতেই সবাই চলে গেল। সেতু যাওয়ার আগে বলল, আসলেই এই ছেলের ভিতরে যে এত কিছু আছে ওকে না দেখলে বলতেই পারতাম না। আপু যদি না থাকতো না তাহলে ওকে আমি জোর করে বিয়ে করতাম। সেতুর কথা শুনে আমি শুধু একটা মুচকি হাসি দিলাম। দেখতে দেখতে সবাই চলে গেল, আমি আর রিয়া শুধু দাঁড়িয়ে আছি। রিয়া ধীরে ধীরে আমার সামনে হেঁটে এসে দাঁড়িয়ে বলল, তোমাকে বিয়ে করতে কি এখন আমার তোমার পায়ের কাছে পড়তে হবে? তুমি কি চাও সবার সামনে আমি তোমার পা ধরি? যদি চাও তাহলে আমি তাই করতে পারি। আমাকে হুমকি দিচ্ছ নাকি অহংকার দেখাচ্ছ? এখানে হুমকি আর অহংকারের কি আছে? তুমি কি বুকে হাত রেখে বলতে পারবে আমাকে তুমি ভালোবাসো না? এক সময় বলতাম আমি আমার রিয়াকে অনেক ভালোবাসি, কিন্তু এখন এই ভালোবাসা মন থেকে উঠে গেছে, যে কিনা আমার শরীরে আঘাত করে মরিচের। রিয়া আমাকে থামিয়ে দিয়ে বলল, তোমার পায়ে ধরি, প্লিজ এসব কথা আর বলো না। আমি মানছি আমার ভুল হয়েছে, বিশ্বাস করো আমিও তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে বিশ্বাস করে যেদিন আমি তোমার সাথে পালিয়ে এখানে এসেছি তখন আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম, বলছিলাম যে আমাকে বাঁচিয়ে এখান পর্যন্ত নিয়ে এসেছে, যদি এই এক জীবনে বাঁচি তাহলে তার জন্যই বাঁচব, মরলে তার জন্যই মরব। কিন্তু যখন শুনি তোমার বন্ধু আমার বড় বোনের সাথে এই রকম করেছে জানো, তখন আমার তোমার উপর রাগ হয়েছিল। কি করব বলো, আমি আমার রাগকে কন্ট্রোল করতে পারিনি। না জানি তোমার সাথে কি উল্টা পাল্টা ব্যবহার করেছি, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি একবার আকাশের দিকে তাকিয়ে বললাম, ওই আকাশের মতো যদি আমাদের জীবনটা সুন্দর হতো তাহলে খুব ভালো হতো। জানো, এই পৃথিবীতে একটা নিয়ম চলে, আমরা যাকে ভালোবাসি তাকে আমরা পাই না। তুমি আমার সাথে যেই অন্যায় করেছো না, আমার জায়গায় অন্য কেউ হলে তোমাকে মেরে ফেলতো। রিয়া ধপ করে নিচে বসে বলল, তোমার যদি মনে হয় আমি অপরাধী, হ্যাঁ মানছি আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি। যদি মনে করো আমাকে মেরে তুমি শান্তি পাবে তাহলে আমাকে মেরে ফেলো, বিশ্বাস করো এখন কেউ তোমাকে কিচ্ছু বলবে না। রিয়া এবার কান্না করে বলল, আমি তোমার সাথে এমনটা করতে চাই নাই, কি করব বলো? ও আমার আপন বোনের চাইতেও বেশি ছিল, কত সময় ওর সাথে কাটিয়েছি হিসাব নাই। আমি এবার আমার পেছনের ডানা বের করে বললাম, আসি, আমাকে এখন যেতে হবে, আর সামনে মাসে আমার বিয়ে, দাওয়াত রইল। রিয়া কান্না করে বলছে, আমার সাথে তুমি এমনটা করতে পারো না, আমার ভুলের কারণে আমাকে এভাবে শাস্তি দিও না। তুমি আমাকে যা বলবে আমি তাই করব, তাও তুমি আমাকে এভাবে ছেড়ে দিয়ে চলে যেও না। এমনি মাঝে আমার অনেকগুলো বছর নষ্ট হয়ে গেছে, তুমি চলে গেলে আমি নিঃস্ব হয়ে যাব। রিয়া সরাসরি আমার পায়ের উপর হুমড়ি খেয়ে বলল, শেষবারের মতো আমাকে একটা সুযোগ দাও। দেখো আমি এখানকার রানী হবার পরও আজকে সব কিছু ত্যাগ করে তোমার পায়ের কাছে পড়লাম, প্লিজ আমাকে ছেড়ে যাবা না? এখানে আর বেশিক্ষণ থাকলে নিজেকে আর কন্ট্রোল করতে পারবো না। রিয়াকে কোনো মতে ছাড়িয়ে শূন্যে উড়াল দিলাম। সেতু হঠাৎ কোথায় থেকে এসে চিৎকার করে বলছে, আমার আপুকে ছেড়ে আর কাকে বিয়ে করবেন আমিও দেখে নিব। আমার আপু আপনাকে ভালোবাসে, তাই আপনার পায়ে এসে পড়েছে। আজকে আমার বোনের সাথে ওরা যা করেছে, আপনার বোনের সাথে যদি তাই করতো তাহলে আপনার বুঝি রাগ হতো না? আমাদের জায়গায় নিজেকে একটু দাঁড় করিয়ে দেখবেন কেমন ফিলিং হয়। আপুকে বিয়ে করবেন না তো ঠিক আছে, আমরাও কিন্তু দেখে নিব, মনে রাখবেন। আমি আর কোনো কথা কানে নিলাম না। আজকে আমার খুব খারাপ লাগছে। আমার পাগলিটা নিচে পড়ে কান্না করছে আর আমি ওকে ফেলে চলে এসেছি। এছাড়া আমি আর কি করব? ও আমার সাথে কি কি করেছে এখনো আমার চোখের সামনে সব কিছু ভাসে। রিয়া কিভাবে পারলো আমার সাথে এসব করতে? ইগো কি শুধু ওর ভেতরে আছে, আমার নাই? যেখানে নিজের বন্ধুকে নিজের চোখের সামনে মরতে দেখলাম, দরকার নেই আমার ওর ভালোবাসা। সুমনের বাসার সামনে নেমে দরজার কলিং বেল বাজতেই সুমন এসে দরজা খুলে বলল, এত দেরি করলি কেন আসতে? আমি বোকা হয়ে বললাম, ওমা তুই কি জানতি আমি এখানে আবার আসব? সুমন হাসি দিয়ে বলল, তুই আমার বন্ধু, আর আমি জানবো না তুই কখন আসবি না আসবি? হয়েছে, আর পাম দিতে হবে না। এখন বল কি রান্না করলি? খুব ক্ষুধা লেগেছে। ভাবি, ও ভাবি, কি রান্না করেছো? তাড়াতাড়ি নিয়ে এসো, খুব ক্ষুধা লেগেছে। কিচেন থেকে সুমনের বউ বলল, ভাইয়া বিরিয়ানি রান্না করেছি, একটু অপেক্ষা করো, হয়ে গেছে। আমি সোফায় বসতে বসতে সুমনকে বললাম, তা তোর কি খবর? সুমন উল্টো আমাকে বলল, আমার খবর রাখ বেটা, আগে বল আমার ভাবি কোথায়, মানে রিয়া ম্যাম কোথায়? আমি মন খারাপ করে বললাম, যেটা হবার নয় সুমন সেটা আর বলিস না।
মাটিতে থেকে কখনো কি শুনেছিস আসমানে হাত বাড়িয়ে দিতে? ও হলো একটা পরী আর আমি একজন সাধারণ মানুষ। ও আর আমার মধ্যে অনেক তফাৎ। বাদ দে এসব, আর বলিস না। সুমনকে আসল কথাগুলো বললাম না, শুনলে ও অনেক কষ্ট পাবে। সুমনের বউ আমার সামনে বিরিয়ানি রেখে বলল, আমার চেনা জানা একটা মেয়ে আছে, ছোট থাকতে ওর সাথে পরিচয়, এখনো ওর বিয়ে হয় নাই। বোন হিসেবে আমার একটা দায়িত্ব আছে না ভাইয়া, কি বলো তুমি? সুমন ওর বউকে ধমক দিয়ে বলল, এই তোমার মাথা খারাপ হয়ে গেছে? তুমি জানো না ও আর রিয়ার? সুমনের মুখে হাত ধরে বললাম, সুমন আমি তোরে কতবার বলছি এসব কথা আর বলবি না। আর ভাবি তাহলে বলে দাও, আমরা আগামীকাল যাব, সব কিছু রেডি করো। সুমন বোকার মতো তাকিয়ে বলল, তুই কি হঠাৎ পাগল হয়ে গেলি নাকি? দেখ সুমন, বয়স তো অনেক হলো, আর কত অপেক্ষা করব? কি ভাবি, আমি ঠিক কথা বলছি তো? সুমনের বউ হাসতে হাসতে বলল, এতদিন পর আমার ভাইয়ের বিয়ের ফুল ফুটেছে তাহলে। ঠিক আছে, তাহলে আমরা কালকে রওনা দিব। সুমনের বউ ভিতরে যেতেই সুমন আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল, কষ্টগুলো চেপে রেখে কিভাবে এত হাসতে পারিস বলতো? আমি জানি রিয়ার সাথে তোর কিছু একটা হয়েছে, কিন্তু আমাকে বলতে চাইছিস না। ঠিক আছে, তোর বলা লাগবে না। এখন গিয়ে ঘুমিয়ে শরীর ঠিক কর, অনেক দূর থেকে জার্নি করে আসলি, এখন গিয়ে ঘুমিয়ে নে। আমি অন্য কিছু বললাম না, বেশি কিছু বললে সুমন পরে আবার আমাকে সন্দেহ করবে। রুমে গিয়ে শুয়ে শুয়ে চিন্তা করছি, রিয়া ছাড়া আমার জীবন অচল। আচ্ছা, আমি কত মানুষের মুখে শুনেছি কষ্টের পরে নাকি সুখ আছে, কিন্তু কই, আমি তো আজ পর্যন্ত কোনো সুখের আশা করতে পারলাম না। আমার এখন কি করা উচিত? আমি এখন বিয়ে করব, তবে রিয়াকে না। আমিও দেখিয়ে দিব আমি রিয়াকে ছাড়া চলতে পারি। রাতে খেয়ে টেয়ে ঘুমিয়ে পড়লাম, সকালে ফ্রেশ হয়ে। আর এখানেই এই পার্টটি শেষ করলাম। পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে ভিডিও শেষে, দেখে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে।